বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনুস সুলিভানের ফোন আলাপ, সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা। সেবা আরও উন্নত করার আশ্বাস রেল উপদেষ্টার। চাঁদপুরে জাহাজ থেকে উদ্ধার 7 মরদেহের পরিচয় মিলেছে। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি স্বজনদের। এবং সুন্দরবন বাঁচাতে জরুরি গড়াই নদী খনন, কোনো কাজে আসছে না কয়েক হাজার কোটি টাকার একাধিক প্রকল্প, ক্ষুব্ধ নদী বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া ফোনালাপে ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন দুই নেতা। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। 6টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। নতুন এই রুটে 212 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস নামে। নতুন ট্রেনটি 553 জন যাত্রী নিয়ে সকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগে 10 ঘন্টার বেশি, এখন সময় লাগবে 4.25 ঘন্টা। দূরত্ব, সময় ও ভাড়া কম হওয়ায় খুশি যাত্রীরা। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। হ্যাঁ, এখান থেকে ঢাকায় যেতে টাইম কম লাগবে। আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি, আবার অল্প সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারবো। এর জন্য আমাদের সবার সুবিধা হয়েছে। সেই ট্রেন, এটার জন্য আমরা বহু অপেক্ষা করেছি। খুলনাবাসীর জন্য অনেক দিনের একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা দীর্ঘদিন পরে এইটা খুলনাবাসী পেল আর কি। খুলনা স্টেশন মাস্টার জানালেন, জাহানাবাদ এক্সপ্রেস চালু হওয়ায় এখন ভাড়া, সময় ও দূরত্ব সবই কমেছে। আমাদের দূরত্ব যে বিষয়টা সেটা অনেকটা কমে যাচ্ছে এবং আমাদের যে ভাড়ার বিষয়টা সেটা অনেকটা কমে যাচ্ছে। আমাদের সর্বনিম্ন যে ভাড়াটা সেটা 445 এবং সর্বোচ্চ ভাড়াটা হচ্ছে 1018 টাকা। যাত্রীদের সেবার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছে বলে জানালেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। বলেন, আগের তুলনায় প্রায় 6.5 ঘন্টা সময় সাশ্রয় হবে আর দূরত্ব কমেছে 212 কিলোমিটার। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার। এটা দূরত্ব এটা হ্রাস পাবে। আমাদের 6.5 ঘন্টা একটা ভ্রমণ সময় হ্রাস পাবে। এতে করে মানুষের যে সময়, কর্মঘণ্টা একটা সাশ্রয় হবে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের মোট 768টি সিট রয়েছে। এছাড়াও 25% টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে রেল সেবাকে যুগোপযোগী ও লাভজনক করতে ব্যয় সাশ্রয়ী হতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন রেল উপদেষ্টা ফজলুল কবির খান। সকালে কমলাপুর রেল স্টেশনে রূপসী বাংলা ও জাহানাবাদ নামে দুটো এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন। ট্রেন স্টপেজের দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, শুধুমাত্র যাত্রী সংখ্যা ও রাজস্ব আয় বিবেচনা করেই স্টপেজ করা হবে। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে কোচ আছে কিনা, এগুলো জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে উদ্ধার করা 7 জনের মরদেহের পরিচয় মিলেছে। সকালে লাশগুলো ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল থেকে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।
নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি, আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত একজনের পরিচয় জানা যায়নি। তাদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলায়। নিহতদের স্বজনদের দাবি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দ্রুত এর বিচারের দাবি জানিয়েছেন তারা। আমার ভাগ্নেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। ওনাদের মানে ঘাড়ে এক সাইডে যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতি না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃত ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা প্রদান। ইয়াতে যদি সরকার প্রশাসনে ব্যর্থ হয়, লোকগুলোকে ধরে আইনের আওতায় আনতে না হয়। আবারও বললাম, দিবাগত রাত্রি 12টা 26 তারিখ দিবাগত রাত্রি 12টা 1 মিনিট থেকে সারা বাংলাদেশ সংবাদ বন্ধ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফাহাদ। ফাহাদ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে। এই ঘটনায় যে একটি ব্যাপার, যে 7 জনের মরদেহ উদ্ধারের হরিণা ফেরিঘাটে কি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে, এবং পুলিশ কি বলেছে, আপনার সাথে কথা হয়েছে কিনা? জাহাজটি থেকে মৃত্যুবরণ ছিল ও তাকে 2 জন হসপিটাল আসার পরে মৃত্যুবরণ করেছে। আমি যদি জানি, চাঁদপুর সদর চাঁদপুরের সোনাকলা রোডে যে মর্গে মূলত যে বাকি 7 জনের লাশ পাঠানো হয়েছে। এমনকি এই 7 জনের লাশ ময়নাতদন্ত শেষ হয়তো কিছুক্ষণের মধ্যেই যে পারিবারিক ভাবে পরিবারের হাতে হয়তো হস্তান্তর করা হবে। আমি যদি জানাই যে মূলত এই সময়টাতে যে চাঁদপুরের সোনাকলা রোডে বাতাস মূলত যে আত্মীয় স্বজনদের কান্না মূলত রাহা জানতে পারে। আমি একজন স্বজনের সাথে কথা বলবো যে আপনার কি হয় এবং কিভাবে শুনেছেন? আমার আপন ছোট ভাই হয়। আমি কালকে মোবাইলের মাধ্যমে অন্য লোকের মাধ্যমে জানতে পারছি আর কি। পরিবারের কি অবস্থা এখন, কি মনে করেন? অবস্থা খুব খারাপ, সবাই কান্নাকাটি করতেছে। এখন শুধু বলতেছে তারা আবার তাড়াতাড়ি বাড়ি লাশ নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসে, সবাই অপেক্ষায় আছে। আপনার এটা কি মনে করেন, ডাকাতি না পরিকল্পিত? এখন এটা তদন্ত করলে বোঝা যাবে যে আসলে ডাকাতি কিংবা এটা পরিকল্পিত ভাবে তদন্ত না করলে। জি, আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি চাঁদপুরের ওসির সাথে কথা বলে যেটুকু জানিয়েছি, ওনারা বলছে এই পর্যন্ত তদন্ত চলতেছে এবং এর জন্য পিবিআই সহ র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তদন্ত পরিচালনা করছেন। হয়তো খুব দ্রুতই অপরাধীদের পরিচয় শনাক্ত করা যাবে বা তথ্য উদ্ঘাটন করা যাবে। এবং আমি যদি আপনাকে আরো জানা যায়, চাঁদপুরের নৌযান শ্রমিকরা পর্যন্ত ধর্মঘট ডেকেছে এবং নৌযান শ্রমিকরা যতটুকু জানিয়েছে যে 26 তারিখের মধ্যে যদি অপরাধীদের শনাক্ত না হয় তাহলে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যাবেন নৌ শ্রমিকরা। এ ছিল আমার কাছে চাঁদপুরের মর্গের সামনে থেকে স্বতন্ত্র আহাদের সর্বশেষ খবর। জি ফাহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুধুমাত্র একটি নদীর পানি প্রবাহ বাড়াতে পারলেই কমবে পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা, বাঁচবে সুন্দরবন। এমন লক্ষ্য নিয়ে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে গড়াই নদী খননে একাধিক প্রকল্প হাতে নিলেও কাজ হয়নি কিছুই। উল্টো পকেট ভারী হয়েছে অনেকেরই। প্রকল্পগুলোকে টেকসই উন্নয়নের আওতায় আনার তাগিদ দিয়েছেন নদী বিশেষজ্ঞরা। টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপের আওতায় মনিরুল ইসলামের তৈরি ধারাবাহিক 2 পর্বের আজ শেষ পর্ব। সুশাসন আর জবাবদিহিতার অভাবে মরতে বসেছে কুষ্টিয়ার গড়াই নদী। আর এ নিয়ে ক্ষোভ আর আফসোসে যেন শেষ নেই স্থানীয় নদীপ্রেমীদের। নদীতে পানি থাকে, নৌকা চলাচল, সেও তো ভাত পায় না। আমরা তো জেলে মানুষ, আমরা যদি মাছ না মারতে পারি তাহলে আমরা মানে জীবিকা নির্ভর করবো কিভাবে? যে নদীতে 20 বছর আগেও চলতো লঞ্চ, স্টিমার, পানির তর্জন গর্জনে ঘুমে ব্যাঘাত ঘটত নদী পাড়ের মানুষের, সেই নদীটি আজ মৃতপ্রায়। একাধিক প্রকল্প নেওয়া হলেও অগ্রগতির চিত্র নিম্নমুখী। বিস্তারিত জানতে সাহায্য নেওয়া যাক স্যাটেলাইটের। এখানে দেখা যাচ্ছে 1996 সালের খননের পরের বছর নাব্যতা কিছুটা বেড়েছে। 2000 সালের পরে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও 2009 সালে নদীর পানি প্রবাহ কমে যায় অনেকখানি। 2012 সালে নদীটি আরও সংকুচিত হয়। বর্তমানে কিছুটা অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত ফলাফল থেকে অনেক দূরে। নোংর করে রাখাটাই কঠিন হতো, এত স্রোত ছিল এক সময়, সেই লেভেল এখন নাই। প্রথম 2 বার কিন্তু দেখা গিয়েছে যে পানি বেড়েছে। আপনি যদি দেখেন পরের বারে যে পানিটুক যতটুক বেড়েছে, আমি রেজাল্টও দেখেছি পানি কতটুকু উঠেছে,
কিন্তু সেই পরিমাণ পানি আসে নাই, বাড়েও নাই, এবং যার জন্য আপনি বলছেন যে উপকার হয়নি। খোদ পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন সমীক্ষাতেও মেলে এর সত্যতা। সমীক্ষা বলছে গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের কাজে সন্তুষ্ট নয় স্থানীয় জনগোষ্ঠী। মানহীন কাজের ধরন সহ তদারকির অভাবের কথা বলা হয়। পাশাপাশি ড্রেজিংয়ের মাটি সঠিক স্থানে না ফেলা সহ ড্রেজিংয়ের প্রস্থ ও গভীরতা প্রত্যাশিত মাত্রায় না হওয়ার কথাও বলা হয়েছে রিপোর্টে। ড্রেজার আসছে, ড্রেজিং হবে, কিন্তু ড্রেজিং তো হয় না, যা হয় সবই খেলনা হয়েছে। এ নিয়ে স্থানীয় মানুষের প্রতিবাদের মুখে পরের বছর পানি উন্নয়ন বোর্ড বাধ্য হয় নদীর কূলে ফসলি জমিতে পলি ফেলতে। তবে IMEDর রিপোর্টে ক্ষতিগ্রস্ত জমির মালিককে ভাড়া দেওয়ার কথা বলা হলেও কোনো অর্থই পায়নি জমি মালিক। 10 বছর ধরে এই যে আমার জমিটা বালির স্তূপ করে হচ্ছে বুক করে রেখেছে, প্রতি বছর সেখানে বালির স্তূপ করে, প্রতি বছরই এখানে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী মহল ঠিকই সেখান থেকে বালি বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। প্রতি বছর আমি সরকারকে রাজস্ব দিচ্ছি, ভূমি কর দিচ্ছি, কিন্তু আমি আমার এই জমির কোনো ভাড়া বাবদ কিছুই পাইনি। শুধু অপরিকল্পিত প্রকল্পই নয়, নদীমুখী খাল দখলের কারণেও পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। গড়াইমুখী 25 খাল দখল হওয়ার কারণে লোকালয়ের পানি নদীতে আসতে পারছে না বলে অভিযোগ করলেন পরিবেশবিদরা। প্রত্যেকটা নদীর উৎস মুখকে সিলিং করে দেওয়া হয়েছে, এমনকি কংক্রিট দিয়ে, অর্থাৎ ইট বালু লোহা দিয়ে এইটাকে দখল করে এমনভাবেই মানুষ ভোগ করছে যে বৃষ্টির পানি যেমন ওইটা বেয়ে নদীতে যাইতে পারে না। তারপরও রয়েছে বালুখেকোদের আগ্রাসন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বছর জুড়েই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগও রয়েছে। এতে প্রতি বছরই ভাঙছে নদী পার। তবে সরকারের পালাবদলে বালু উত্তোলন বন্ধ রয়েছে বলে জানান স্থানীয়রা। 3টে মেশিন দেখে বোরিং এ তুললাম, কোনো মেশিনে পানি উঠল না, তাহলে আমরা কি এই অবস্থায় থাকবো? চাষের জমি আপনার ভেঙে চলে যাচ্ছে পানি না থাকার কারণে, গভীরতা না থাকার কারণে আমার এরকম অত্যাচার আছে, ভেঙে চলে যাচ্ছে। বালু উত্তোলনে জড়িতদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। ডিজারিখানে আসে যে টাকা দেবে তার 2 রেট কেটে দেয়, যে টাকা দেবে না তাদের এরকম বালু দেয় না। নদী যেভাবে কাজ করার দরকার সেভাবে তারা করে না, নদীতে পানি থাকে না। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে জনস্বার্থ প্রকল্পগুলো টেকসই উন্নয়নের আওতায় আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সেটার সঙ্গে সংযুক্ত করেই আসলে প্রকল্পগুলো নেওয়া দরকার, এবং নদীর সঙ্গে জড়িত যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু পারফরমেন্স অডিট সেভাবে করা হচ্ছে না, যার ফলে এই হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে সেটা আমরা জানতে পারছি না। আমি মনে করি যে ইমিডিয়েটলি নদী খননের বিশেষ করে যে প্রকল্পগুলো রয়েছে তো সেগুলোর পারফরমেন্স অডিট দরকার। গড়াই নদী খননে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে পানি সম্পদ উপদেষ্টা বলেন, খননে অনিয়ম দুর্নীতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে যেই প্রকল্পগুলো হবে সেই প্রকল্পগুলো সরকারের একটা অ্যাসেসমেন্ট প্র্যাকটিস আছে, ওইটা করার পরে একটা কমিটি করা হয়েছে, যেই কমিটিতে স্থানীয় উপকারভোগী থাকবে, একজন শিক্ষক প্রতিনিধি থাকবে, একজন স্থানীয় প্রতিনিধি থাকবে, তাছাড়া সরকারের কিছু প্রতিষ্ঠান, এবং ওই কমিটির সভাপতি হবেন হচ্ছে দেশের কোনো একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তারা ওই প্রকল্পটা আবার পুনর্মূল্যায়ন করবেন এবং প্রকল্পটা পুরো বাস্তবায়নকালে ঠিক মতন মানসম্মত জিনিস দেয়া হচ্ছে কিনা, যত টাকা ব্যয় করার কথা তার বিপরীতে যা কেনার কথা তা কেনা হচ্ছে কিনা এগুলো দেখবেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, কুষ্টিয়া। বরিশালের বাকেরগঞ্জে ভূমিহীনদের জন্য বরাদ্দ জমি নিজের ও আত্মীয় স্বজনদের নামে বন্দোবস্ত নেয়ার সংবাদ প্রকাশের জেরে 2 সাংবাদিক ও ভুক্তভোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলা করেছেন এক ভূমিদস্যু। উপসচিব ছেলের ক্ষমতার দাপটে ভূমি খেকো আবুল কালাম শিকদার এলাকায় চাষের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা স্বীকার করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। বাকেরগঞ্জ থেকে এম এ শাকত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। স্থানীয় ভূমিহীনদের নামে বরাদ্দ সরকারি খাস জমি নিজের ও নিকট আত্মীয়দের নামে বন্দোবস্ত নিয়ে রিসোর্ট, বাগানবাড়ি ও মাছের ঘের সহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কামাল হোসেনের বাবা আবুল কালাম শিকদার। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সহ 2 সাংবাদিক ও ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা করেছেন পতিত সরকারের অনুসারী ওই ভূমিদস্যু। ভূমি অফিসের বন্দোবস্ত দেয়া জমি অন্য কারো ভোগ দখলের সুযোগ নেই বলে জানালেন বাকেরগঞ্জের সহকারী কমিশনার KM ইসমাম। ভূমি অফিস যখন কাউকে বন্দোবস্ত দেয় তখন সেই ব্যক্তির নামেই বন্দোবস্ত, অন্যের জমি ভোগ দখল করার তো সুযোগ নেই। উনি যদি নিজের নামে বন্দোবস্ত না নিয়ে থাকেন এবং তাহলে ওনার সেই জমিতে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুক্তভোগীরা জানান, কামাল শিকদারের অপকর্মের বিরুদ্ধে মুখ খুললেই তাকে হামলা মামলা শিকার হতে হয়। 2009 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন জনের নামে অনেকগুলো মিথ্যা মামলা করেন তিনি। সব মামলার নেপথ্যে তার ছেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কামাল হোসেন। জায়গার কথা কওনে সে 2টা মামলা দিয়েছে আমার পোলার নামে, একটা চাঁদাবাজি আর একটা
হত্যার হুমকি। জায়গা খাইতেই দেবে না, সে অনেক লোকজন আছে। হ্যাঁ, খায় জোরের বল, হ্যাঁ ম্যাজিস্ট্রেট, হ্যাঁ পোলা ম্যাজিস্ট্রেট। আমরা জমি চাওয়ায় সালাম শিকদার আমার নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দিছে এবং হয়রানি করতে আছে। এর আগেও এই মামলাবাজ পতিত আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও ছেলের ক্ষমতার দাপটে বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। সালাম শিকদারের বোর্ড থেকে আমরা এই জমিটা কিনছি, সেই জমিটা কিনবার পরে হ্যাঁ পোলা ম্যাজিস্ট্রেট হইবার পরে এই জমিটা হে দখল করিয়া নিয়েছে। কালাম শিকদার এই জমি খাওয়ার পর থেকে আমরা এই ভালো কথা কইতে যাইয়া, সত্যি কথা কইতে যাইয়া আমাদের নামে চাঁদাবাজি মামলা। সালাম শিকদারের বিরুদ্ধে কেউ কথা বললেই তারে একটা মিথ্যা মামলা দেয়। সবাই হুমকি ধমকি দিয়া মাথায় রাখে, কারণ তার ভয়ে কেউ মুখই খোলে না এলাকাবাসী। রিসোর্ট করছে, আগে ছিল জলকাব্য রিসোর্ট, 5 তারিখের পরে সেটা হয়তো নাম পরিবর্তন করে শিকদার বাড়ি বানাইছে। ভূমিদস্যু কালাম শিকদার আপন ভাতিজার জমিও দখল করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত ব্যক্তি। সচিব মোহাম্মদ কামাল হোসেন আমার স্বাস্থ্য ভাই, উনি যে রিসোর্টটা করছে ওইখানে আমাদের বসত ভিটা ভাঙে 90% জমি উঠছে। আমরা ওই জমির কাছে যাইতে পারিনি এবং উনি আমাদের বুঝাইয়া দেয় না। আমরা হামলার ভয়ে কথাও বলতে পারি না। ঘটনার সত্যতা স্বীকার করে এই জনপ্রতিনিধিরাও বলেন, হামলা মামলার ভয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে কেউ ইউনিয়ন পরিষদেও অভিযোগ দায়ের করেন না। সে আওয়ামী লীগ করে বা এই 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে আওয়ামী লীগের এই ওয়ার্ড সভাপতি। যারা আমাদের কাছে আসে আমরা অভিযোগ শুনে তাদের বিচার ব্যবস্থা করি বা জানাশোনার সহযোগিতা করার চেষ্টা করি, কিন্তু এই ব্যাপারে আমাদের কাছে কোনো কেউ আসে না। আসলে মূলত বিভিন্ন কারণে কি কারণে আসে না এটা তো বুঝতে পারতেছি না। এ বিষয়ে জানতে বারবার যোগাযোগ করে উপসচিব ও তার বাবার বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা। এবার ফিরে দেখা 2024। শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকে পরিবর্তন পরিমার্জন নিয়ে আলোচনার তুঙ্গে ছিল 2024। বাস্তবায়ন নিয়ে আওয়ামী লীগের তোড়জোড় থাকলেও ভিন্ন পথে হেঁটেছে অন্তর্বর্তী সরকার। 2012 ও 2023-এর কারিকুলাম সমন্বয় করে পাঠ্যবই সাজিয়েছে তারা। প্রশ্ন উঠেছে, সৃজনশীল একমুখীর পর কোন দিকে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা? বিশেষজ্ঞরা বলেন, এক্ষেত্রে প্রযুক্তি এবং কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়া উচিত। আর প্রাথমিক পর্যায়ে 11 ধরনের স্কুল পদ্ধতির কোনো প্রয়োজন নেই। নাসির উদ্দিনের রিপোর্ট। শিক্ষার মূল ভিত্তি তৈরি হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে। এই স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিগত বছরগুলোতে চলেছে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা। একমুখী শিক্ষা, সৃজনশীল পদ্ধতি সহ মূল্যায়নেও এসেছে নানা রকম প্রক্রিয়া। আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনকালে 2 রকম শিক্ষা পদ্ধতি চালু করা হয়, যদিও কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায়নি। এর মধ্যেই 2023 সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। চলতি বছরেও 4টি ক্লাসে এই ধারা বিস্তৃতির কথা ছিল, তবে এ নিয়ে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আওয়ামী লীগের পতনে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ছাপানোয় আসে নতুন সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 2012 সালের কারিকুলামে ফিরে যাওয়ার পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সময় কম থাকায় নতুন কারিকুলামেরও পুরোটা বাতিল করা হয়নি। ফলে নতুন বছরে 2 কারিকুলামেরই প্রভাব থাকছে। আর 2026 সালের জন্য তৈরি হবে 2012 এবং 2023-এর পরিমার্জিত কারিকুলাম। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এত পরীক্ষা নিরীক্ষার পর নতুন করে কি হতে যাচ্ছে? শিক্ষাবিদরা বলেন, যুগের চাহিদা এবং দেশীয় বাস্তবতা মাথায় রাখতে হবে। আপাত দৃষ্টিতে প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। আজকের দিনের শিক্ষাকে এমনভাবে রূপায়িত করব যা দিয়ে আগামী দিনে তারা বেকার যুবতী হিসাবে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে না। তার যথাযথ সূচনা আমরা প্রাথমিক স্তর থেকে শুরু করতে চাই। চাকরি করতে চাইলে চাকরিও করতে পারেন, উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই উদ্যোক্তা হবেন। সব কিছুর মধ্যে তার একটা মোরাল অথরিটি থাকবে, মোরাল ভ্যালুস থাকবে এবং প্রফেশনাল এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটির বিষয়টা জড়িত থাকতে হবে।
বিশ্বের বেশিরভাগ দেশে প্রাথমিক পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত 11 ধরনের। ধরন ভেদে এসব প্রতিষ্ঠানে শিক্ষাক্রমেও ভিন্নতা আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি কারিকুলাম অনুসরণ করা হয়। বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত প্রতিষ্ঠানে সাধারণ কারিকুলাম নির্ধারিত পাঠ্যপুস্তকের পাশাপাশি অতিরিক্ত বিষয় পড়ানো হচ্ছে। ইবতেদায়ী মাদ্রাসায় অনুসরণ করা হয় সরকার নির্ধারিত পৃথক কারিকুলাম। সেখানে গুরুত্ব পায় ধর্মীয় শিক্ষা। অন্যদিকে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে অনুসরণ করা হয় বিদেশি কারিকুলাম। বিশেষজ্ঞরা বলেন, একমুখীর নামে এর আগে নবম-দশম শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় বিভাগ বিভাজন দূর করার চেষ্টা হয়েছে। এই ভাবনা ভুল ছিল। নতুন শিক্ষাক্রমে এ বিষয়টিকে আমলে নিতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 58 নিহত ও 84 ফিলিস্তিনি আহত হয়েছে। এ নিয়ে প্রাণহানি 45,300 আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,07,700। তবে উপত্যকাটির মন্ত্রণালয়ের দাবি, প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে অনেকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। জাতিসংঘের তথ্য মতে 20 লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার 85%। শিক্ষার্থীদের বিক্ষোভে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সার্বিয়ায়। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এবার সরকার বিরোধী স্লোগান দিচ্ছে দেশটির জনগণ। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ট্রেন স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে সার্বিয়ার ছাত্র জনতা। 1 নভেম্বর সার্বিয়ান শহর নভি সাদের এক ট্রেন স্টেশনের ছাদ ধসে পড়ে। ওই ঘটনায় 15 জন নিহত হন। অভিযোগ ওঠে, দুর্নীতির কারণে ওই দুর্ঘটনা ঘটে। এরপরই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। রোববার সেই বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। সম্প্রতি 2 বার এক চীনা কোম্পানির মাধ্যমে ওই স্টেশনে সংস্কার কাজ হয়েছে। তবে কাজের নামে সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়া কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অপর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভিযোগও করেন বিক্ষোভকারীরা। চাপের মুখে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানটির 13 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে একজন মন্ত্রীও ছিলেন, কিন্তু সম্প্রতি ওই মন্ত্রীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আর তাতেই রোষের পারদ আরও চড়েছে। পরিস্থিতি বিবেচনায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিক্ষোভকারীদের দাবি, ছাদ ধসের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। গত 7 সপ্তাহ ধরে সার্বিয়ায় যে আন্দোলন চলছে তার নেতৃত্ব দিচ্ছেন ছাত্ররা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে 17 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঈশান মালিঙ্গা। এছাড়াও ডাক হয়েছে অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং পেসার লাহিরু কুমারাকে। তবে বাদ পড়েছেন দুশান হেমান্থা, কুশাল পেরেরা, সাদিরা সামারা বিক্রামা ও দিলশান মাদুশাঙ্কা। 2025 সালের শুরুতেই নিউজিল্যান্ডের আতিথ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে লঙ্কানরা। আগামী 5 জানুয়ারি ওয়েলিংটনে প্রথম, এর 2 দিন পর হ্যামিল্টনে দ্বিতীয় এবং 11 জানুয়ারি অকল্যান্ডে হবে সিরিজের শেষ ওয়ানডে। ফুটবল। বাংলাদেশ ফেডারেশন কাপে আজ চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ হয়ে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুপুর 2:30টায় রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় শুরু হবে খেলা। দুদলের আসরে এটি হবে দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচটিতে জয় পায়নি কোনো দল, তাই দুদলই জয় পেতে মরিয়া। তবে বর্তমান পারফরমেন্স বিবেচনায় এগিয়ে রয়েছে মোহামেডান। একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও ফকিরের পুল। ফেডারেশন কাপে রহমতগঞ্জের এটি দ্বিতীয় হলেও ফকিরের পুলের প্রথম ম্যাচ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনুস সুলিভানের ফোনালাপ, সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা। সেবা আরও উন্নত করার আশ্বাস রেল উপদেষ্টার। চাঁদপুরে জাহাজ থেকে উদ্ধার 7 মরদেহের পরিচয় মিলেছে। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি স্বজনদের।
এবং সুন্দরবন বাঁচাতে জরুরি গড়াই নদী খনন, কোনো কাজে আসছে না কয়েক হাজার কোটি টাকার একাধিক প্রকল্প, ক্ষুব্ধ নদী বিশেষজ্ঞরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।